উদয় অর্থোপেডিক নিয়ে পড়তে চাইলেও সিটের স্বল্পতা থাকায় বেচারাকে বাধ্য হয়ে ভর্তি হতে হয় গাইনি ডিপার্টমেন্টে, যা তার একেবারেই পছন্দ ছিল না। তার ধারণা এটা মেয়েদের সাবজেক্ট, তার উপর সব মেয়েদের মধ্যে এই ডিপার্টমেন্টে সে একাই ছেলে, তাই তো তার সিনিয়ররাও তাকে উত্ত্যক্ত করতে ছাড়ত না। এ কারণেই বেচারা এই ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার জন্য করতে থাকে একের পর এক উল্টো পাল্টা কাণ্ড কারখানা। তবে শেষ পর্যন্ত এই উদয় কিভাবে একজন সফল গাইনি ডাক্তার হয়ে ওঠে এবং কিভাবে তাকে উত্ত্যক্ত করা ওই সিনিয়রকেই পটিয়ে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে, সেটাই দেখবো আজকের গল্পে। মুভির নাম ডক্টর জি। প্রথমেই আমরা উদয় আর তার ফ্রেন্ড চাড্ডিকে দেখতে পাই। উদয় নিট এক্সাম দিয়েছিল আর চাড্ডি আইএএস এর প্রিপারেশন নিচ্ছে। তো আমরা এখানে জানতে পারি যে উদয় একটু টিপিক্যাল একঘেয়ে টাইপের ছেলে। সে মনে করে মেয়েদের যদি ছেলে ফ্রেন্ড থাকে তাহলে সেটা তার বয়ফ্রেন্ড ছাড়া আর কিছুই হতে পারে না। তো উদয় তখন চাড্ডিকে তার গার্লফ্রেন্ড রিচার কথা বলে, যে রিচার তো বিশাল নামের একটা ফ্রেন্ড আছে, তারা একসাথে গ্রুপ স্টাডিও করে। রিচা তো তার কাঁধে মাথাও রাখে। এগুলো কেমন কথা? আর সে যখনই রিচার কাছে এই নিয়ে জিজ্ঞেস করে যে সে কি করছে, কোথায় আছে, তখন সে সবসময় বলে সে বিশালের সাথেই আছে। একদিন তো সে রিচাকে বলেই ফেলে যে সে হয়তো বিশালকেই ভালোবেসে ফেলেছে, কিন্তু এতে রিচা রাগ করে। উদয় বলে এমন চলতে থাকলে হতে পারে রিচা তার সাথে কোনো এক সময় ফিজিক্যালও হয়ে যাবে। এভাবেই উদয় চাড্ডির কাছে রিচার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে চাড্ডি উদয়কে বলে, আচ্ছা উদয় তো তার সাথেই ঘুমায়, সারাদিন তারা একসাথে ঘোরাফেরাও করে, তার মানে কি উদয় তার সাথে ফিজিক্যাল হয়ে যাবে? তার মনে তো এমন খেয়াল কখনো আসেনি। এরপরই চাড্ডি উদয়ের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা বিশালের র্যাঙ্কিং কত? উদয় জানায় 224। তো তারপর সে উদয়ের র্যাঙ্কিং জিজ্ঞেস করে। সে জানায় তার র্যাঙ্কিং 675। একথা শুনে চাড্ডি বলে, এই তো সমস্যাটা তো এখানেই, বিশাল তো তার থেকে পড়ালেখায় অনেক ভালো, এজন্যই তো পড়ালেখার ক্ষেত্রে রিচা সবসময় বিশালের কাছেই যায়। তখন উদয় বলতে থাকে থাক, তার শুধু অর্থতে চান্স পেলেই হলো। এরপর সে বিশালের কাঁধে মাথা রাখতেও রাজি আছে। তো এরপর চাড্ডি আর উদয়ের নিট এক্সামের কাউন্সিলিং দেখতে যায়। তখনই উদয় চেক করে সে অর্থোপেডিক্স নিয়ে পড়লে তার কোন কলেজে চান্স হবে। তখন উদয় দেখে কোনো কলেজেই তো অর্থোপেডিক্সের সিট খালি নেই, শুধু একটা কলেজ আছে, সেটা হলো মনেশ্বর। কিন্তু তাও উদয়ের বাসা থেকে সেই জায়গা অনেকটা দূরে। তবে উদয়ের মা তো বাসায় একা থাকতো, তাই সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না। এ কারণেই সে ভোপালের মেডিকেল কলেজে চেক করে যে সেখানে কোনো সিট আছে কিনা। আর তখনই সে জানতে পারে হ্যাঁ সেখানে সিট খালি আছে, তাও একটা, সেটাও আবার গায়নোকোলজিতে। উদয় তো আর একবার চেক করে দেখে যে সেখানে অন্য কিছুতে সিট ফাঁকা আছে কিনা, কারণ সে গায়নোকোলজিতে পড়তেই চাচ্ছিল না। তো এখানে উদয়কে যে লোকটা কলেজ ঠিক করে দিচ্ছিল সে উদয়কে বলে রিসেন্টলি প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে অর্থতে সিট বুক করেছে। উদয় চাইলে সেই মেয়েটার সাথে কথা বলে দেখতে পারে, যদি সে রাজি হয় তাহলে উদয়ের সাথে তার সিটটা সুইচ করা যাবে। সে চলে আসবে অর্থতে আর ওই মেয়ে চলে যাবে গায়নোকোলজিতে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। উদয়ও তখন এই কথাটা ভাবে আর তারও ওই লোকের কথা ভালো লাগে, তাই সে ঠিক করে ওই মেয়ের সাথে কথা বলবে। তো সে যখন বাইরে বের হয় তখনই চাড্ডি তাকে জিজ্ঞেস করে তো তার কোন সাবজেক্টে চান্স হয়েছে। তখন উদয় জানায় স্ত্রী রোগ। এই কথা শুনে তো চাড্ডি হাসতে শুরু করে আর তাকে নিয়ে মজা নিতে থাকে, কিন্তু উদয় তাকে পাত্তা দেয় না, তার তো কোনো কিছু ভালোই লাগছিল না। তো এরপরই সে চলে যায় সেই প্রিয়াঙ্কার কাছে। সে তো এই প্রিয়াঙ্কাকে আগে থেকেই চিনত, কিন্তু উদয় বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে প্রিয়াঙ্কাকে কনভিন্স করবে। তখনই চাড্ডি তাকে একটা আইডিয়া দেয়। এরপর উদয় প্রিয়াঙ্কাকে গিয়ে বলে সে রিচার বয়ফ্রেন্ড আর একদিন তাদের দেখা হয়েছিল। তখনই প্রিয়াঙ্কা উদয়কে চিনতে পারে। এরপরই সে প্রিয়াঙ্কাকে বলে সে আসলে গাইনোতে চান্স পেয়েছে, কিন্তু তার ছোটবেলা থেকে অর্থতে পড়ার ইচ্ছা ছিল। আর তাছাড়া সে রিচাকে প্রমিসও করেছিল যে সে অর্থ নিবে, অর্থাৎ অর্থোপেডিক্স, আর রিচা অপথলমোলজি। আর বিয়ের পর তারা দুজন একসাথে একটা ক্লিনিকও খুলবে। তাই প্রিয়াঙ্কা যদি অর্থর সিটটা খালি করে দিত তাহলে উদয়ের জন্য বেশ ভালো হতো। এই কথা শুনে তো প্রিয়াঙ্কা উদয়কে বলে সে খুব ভালো করেই জানে উদয়ের সাথে রিচার ব্রেকআপ হয়ে গেছে। আর শুধু সে না, পুরো কলেজই জানে তার আর রিচার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। আর সে কেন শুধু শুধু উদয়ের জন্য নিজের সিটটা খালি করে দিবে? এতে তার লাভ কি? তো সেই সময় উদয় বলে
গাইনোকোলজি মানে মেয়েদের রোগ ব্যাধি নিয়ে রিসার্চ করা, কিন্তু সে তো একটা ছেলে। এখন যেই বডি পার্ট তার কাছে নেই, সেই সাবজেক্টটা নিয়ে সে পড়ে কি করবে? প্রিয়াঙ্কা তখন উদয়ের এই ইললজিক্যাল কথায় অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর সে উদয়ের সাথে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। উদয় তো অনেক চেষ্টা করেও প্রিয়াঙ্কাকে রাজি করাতে পারে না তাদের সাবজেক্ট সুইচ করাতে, তাই তার মনটাই খারাপ হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা উদয়ের মাকে দেখতে পাই। সে অনেক বেশি বিন্দাস আর হাসি খুশি একটা মানুষ, সবসময় আনন্দে থাকতে পছন্দ করে। তো উদয়ের সাথে তো সে একদমই তার ফ্রেন্ডের মতো মেশে। উদয় তার মাকে বলে সে গাইনোকোলজিতে ভর্তি হবে না। তখন উদয়ের মা তাকে বলে তার তো শুকরিয়া করা উচিত যে তার মলমূত্র পরিষ্কার করার কাজ পড়েনি, যেটা এসেছে তার সেটা নিয়েই খুশি থাকা উচিত। উদয়ের মা তার এই সাকসেসে অনেক হ্যাপি ছিল, যদিও উদয় হ্যাপি হতে পারছিল না, কিন্তু সে তো খুব খুশি যে তার ছেলে গাইনোকোলজিতে চান্স পেয়েছে। সে তো খুব বেশি এক্সাইটেড ছিল, কিন্তু উদয় তো কিছুতেই নিজের মন স্থির করতে পারছে না, কারণ সে ছোটবেলা থেকে অর্থ নিয়েই পড়তে চেয়েছিল। এটা তার স্বপ্ন ছিল, কিন্তু এখন তো তার স্বপ্নটা আর পূরণ হচ্ছে না, তাই সে খুবই আপসেট হয়ে যায়। তখনই দেখা যায় উদয়ের কাছে রিচার কল আসে। সে উদয়কে বলে তার সাথে পরের দিন দেখা করতে, তার কিছু কথা আছে। তো সেই অনুযায়ী উদয় পরের দিন রিচার সাথে দেখা করতে যায়। সে উদয়কে বলে উদয় কখনো মেয়েদের বুঝতে পারে না, সে উদয়ের সাথে অনেক সাফোকেটেড ফিল করে। সে সব সময় রিচার কাছে সবকিছুর জন্য কৈফিয়ত চায়। প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা কথা, লাইফের প্রত্যেকটা ঘটনা তার উদয়কে বলতে হয়। তার তো মাঝে মধ্যে মনে হয় উদয় তাকে এনকোয়ারি করছে, যেগুলো রিচার একটুও পছন্দ না। সে এভাবে একটা সম্পর্কে থাকতে চায় না। তো এরপরই রিচা উদয়ের সাথে ফাইনাল ব্রেকআপ করতে চায়। সে উদয়কে বলে সে সবকিছু থেকে বিরক্ত হয়ে গেছে, তাই সে এখন আর উদয়ের সাথে থাকতে চায় না। আর তাদের মধ্যে যে এই গন্ডগোল অনেক দিন ধরে চলছে তা তো কলেজের সবাই জানতো। এ কারণেই তো প্রিয়াঙ্কা তাকে ওই কথা বলেছিল যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর এখন রিচা ফাইনালি তাদের ব্রেকআপটা করেই ফেলে। এতদিন টুকটাক কথা বললেও এখন তারা আর কোনো ধরনের যোগাযোগই করবে না। কিন্তু উদয় তখনই রিচার হাত টেনে ধরে আর তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি উদয়কে ভালোবাসে না। উদয় তো তাকে অনেক বেশি ভালোবাসে। তো সে তার কাছাকাছি চলে আসলে রিচা তাকে জিজ্ঞেস করে তার কি ব্রেকআপের সময়ও রিচার কাছে আসতে হবে, তার আদর পেতে হবে। উদয় তখন নির্লজ্জের মতো হ্যাঁ বলে। এতে রিচা আরো রেগে যায়। রিচা তখন উদয়কে বলে সে না প্রিয়াঙ্কাকে বলেছিল তার শরীরে যে পার্ট নেই সেগুলো নিয়ে সে কিভাবে পড়ালেখা করবে, তার কাছে তো মেরুদণ্ডই নেই, তাহলে সে অর্থোপেডিক হয়েও বা কি করবে। এরপরে রিচা সেখান থেকে চলে যায়। পরের দিন উদয় তার দূর সম্পর্কের দাদা আশোকের কাছে আসে। আশোক একজন অর্থোপেডিক্স। তো উদয় আজ আশোককে সব ঘটনা খুলে বলে। সে তাকে বলে সারা জীবনও যদি তাকে উল্টো লটকে থাকতে হয় তাও সে অর্থ নিয়েই পড়বে। তখনই সেখানে আশোকের গার্লফ্রেন্ড কাভিয়া আসে। আশোক ম্যারিড ছিল, তার বাড়িতে তার বউ বাচ্চা সব আছে, কিন্তু কাভিয়া আশোকের ব্যাপারে এই সব কিছু তো জানেই না। কাভিয়া ক্লাস 12-এ পড়ে, সেও মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো উদয় আশোকের এই কাজটায় অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে, কিন্তু সে তো তাকে তার নিজের লাইফের হিরো মনে করত। উদয় যখন ক্লাস 10-এ পড়ে তখন তার বাম হাত ভেঙে যায়। সামনেই তার টেস্ট পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষায় উদয় বাম হাত দিয়েই লিখেছিল। তখন আশোকই তার ট্রিটমেন্ট করে। তো আশোক উদয়কে বলেছিল সে উদয়ের 10-এর বোর্ড এক্সামের আগেই তাকে সুস্থ করে তুলবে, আর সেই কথা মতো সে উদয়কে সুস্থও করে তোলে। আর সেই সময় থেকেই উদয় আশোককে নিজের ইন্সপিরেশন মনে করে, আর সে তার দাদার মতো অর্থোপেডিক্স হতে চায়, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তখনই আশোক উদয়কে বলে সে না হয় এই বছর গাইনোতেই পড়ুক, পরের বছর না হয় সে আবারও অর্থতে এক্সাম দিবে। তো এরপরে উদয় সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলা সে কলেজে যাবে, তাই উদয়ের মা তার সব কিছু রেডি করে দেয়। এরপর কলেজে গিয়ে সে সোজা চলে আসে ডেলিভারি রুমে, যেখানে অলরেডি একটা ডেলিভারি হচ্ছিল। তাই ডক্টর ফাতেমা উদয়কে বকাবকি করতে থাকে আর সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে তখনও ডাক্তার হয়নি। এছাড়া সে একজন ছেলে। এরপর উদয় ক্লাসে যায়। সেখানে নন্দিনী নামের একজন টিচার তাদের ক্লাস নিচ্ছিল। তো সে উদয়কে 10 দিন পর আসার জন্য অনেক বকাবকি করে। তো ক্লাসে ঢুকে উদয় দেখে পুরো ক্লাসে শুধুমাত্র সেই ছেলে, আর সবাই মেয়ে। উদয় তো বুঝে উঠতে পারছিল না সে কি করবে।
তার খুবই আনইজি ফিল হচ্ছিল। তো যেভাবেই হোক সে ক্লাস কমপ্লিট করে। তো ক্লাস শেষ হওয়ার পর তাকে তার কলেজের সিনিয়ররা স্টোর রুমে আসতে বলে। সেও সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করেছিল, এর জন্যই তারা উদয়কে স্টোর রুমে ডেকেছে। সিনিয়ররা আসলে তাকে র্যাগ দিতেই ডেকেছিল। তো ডক্টর ফাতেমা উদয়কে তার নাম জিজ্ঞেস করে, উদয়ও তাদেরকে তার নাম জানায়। তো এখানে ডক্টর ফাতেমা উদয়ের সিনিয়র, তারা আসলে উদয়কে ডেকেছিল কারণ সেই ডিপার্টমেন্টের একমাত্র ছেলে, তাই তারা তাকে কিছু টিপস দেওয়ার জন্যই এখানে ডেকেছে। এরপরই ফাতেমা উদয়কে তাকে থাপ্পড় মারতে বলে, কিন্তু উদয় সেটা করে না। এরপরই সে উদয়কে একটা লেহেঙ্গা পরিয়ে দেয়। তারপর সে তাকে একজন ডেলিভারি মহিলার রোল প্লে করতে বলে। যেহেতু তারা সবাই উদয়ের সিনিয়র ছিল, তাই সে চুপচাপ তাদের সব কথা শোনে। রাতে বাসায় ফিরে উদয় একা একা বসে ড্রিঙ্ক করছিল। তখনই আশোক তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, তার মন খারাপ কেন। উদয় তখন আশোককে সব কিছু খুলে বলে। সেই সময় আশোক উদয়কে বলে সে তো পরের সেমিস্টারে আর গাইনোকোলজিতে থাকবে না, তাহলে সে কেন ওই সিনিয়রগুলোর কথা শুনলো, তাদের সাথে রাগারাগি করলো না কেন। আশোক তাকে বলতে থাকে যে সে যেন কালকে গিয়েই তাদের একটা বিহিত করে আসে। উদয় বলে কাল কেন, আজকেই সে এটার একটা বিহিত করে ছাড়বে। এরপরই দেখা যায় সে রিচাকে কল করে আর তাকে বেশ উল্টো পাল্টা বলে। সে রিচাকে বলে তার জন্যই আজকে উদয়ের এই অবস্থা, সারা জীবন তাকে ওই মেয়েগুলোর কথা শুনতে হবে। সে রিচাকে আরো বলে যে রিচা নিজের র্যাঙ্ক ঠিকই ঠিক রেখেছে, কিন্তু সে উদয়ের সময় নষ্ট করেছে, এর জন্যই তো সে ভালো রেজাল্ট করতে পারেনি। সে বলে রিচা তার ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে। তখন তো রিচা বুঝে যায় যে উদয় এগুলো মাতাল অবস্থায় বলছে, তাই সে তাকে বলে এটাই তাদের লাস্ট কথা। এরপর যদি উদয় তাকে কল করে তাহলে সে পুলিশের কাছে উদয়ের নামে কেস করে দিবে। এই বলেই সে কলটি কেটে দেয়। তখন আশোক উদয়কে বলে তার মন ঠান্ডা হয়েছে তো এবার সে যেন অর্থোপেডিক্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। আর সে উদয়কে আরো বলে সব চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সে যেন তার পড়ালেখা শুরু করে। পরের দিনে কলেজে নন্দিনী ম্যাম সবাইকে চেক আপ করছিল আর তার স্টুডেন্টদের ডেলিভারি সিমটম নিয়ে কোশ্চেন করছিল। সে উদয়কে একটা পেশেন্টকে দেখায় আর তার ডেলিভারি টাইমের সিমটম জিজ্ঞেস করে, কিন্তু উদয় তো এই কোশ্চেনের অ্যান্সারই জানতো না, কারণ তার ইন্টারেস্ট তো ছিল অর্থতে। সে গাইনোকোলজির কিছুই ভালোভাবে জানতো না। তখনই পাশে থেকে উদয়ের অন্য একজন ক্লাসমেট এর অ্যান্সার দেয়। এই জন্য নন্দিনী ম্যাম সবার সামনে উদয়কে অনেক অপমান করে আর ক্লাস শেষে সে উদয়কে তার কেবিনে যেতে বলে। তো উদয় যখন নন্দিনী ম্যামের কেবিনে যায় তখন সে তাকে জিজ্ঞেস করে সে গাইনোকোলজি ডিপার্টমেন্টে কেন এসেছে। উদয় বলতে থাকে কারণ এটা অনেক ইন্টারেস্টিং ম্যাম। তখন ম্যাম উদয়কে বলে এটা কোনো হবির ক্লাস না। এরপর সে উদয়ের র্যাঙ্কিং চেক করে। সে দেখে উদয়ের র্যাঙ্কিং 655। ম্যাম তখন তাকে বলে এই ডিপার্টমেন্টে 500 নিচে র্যাঙ্কিং এর কাউকে সেই প্রথমবার দেখছে। সে উদয়কে আরো বলে সে এমন কোন স্টুডেন্টকে তার ডিপার্টমেন্টে চায় না যে শুধুমাত্র টাইম পাসের জন্য এই সাবজেক্টটা চয়েস করেছে। সে উদয়কে বলে তার উচিত ডক্টরের মতো গেট আপ নিয়ে থাকা, তার পড়ালেখা নিয়ে সিরিয়াস হতে হবে। এভাবে চলতে থাকলে সে তো জীবনে কিছুই করতে পারবে না। তখন উদয় নন্দিনী ম্যামের কাছে কিছুদিনের জন্য ছুটি চায়, কারণ তার এসব আর ভালো লাগছিল না। কিন্তু নন্দিনী ম্যাম উদয়ের কাছে কারণ জিজ্ঞেস করে। উদয় তখন মিথ্যা বাহানা দিতে থাকে। সে বলে যে তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, তার হার্টের সমস্যা হয়েছে আর তার চেক আপের জন্যই তাকে দিল্লির হাসপাতালে নিয়ে যেতে হবে। এতে নন্দিনী ম্যাম উদয়কে বলে সেখানে নিয়ে যাওয়ার কি দরকার, তার মাকে এই মেডিকেল কলেজেই নিয়ে আসুক, এটা তো একটা সরকারি হসপিটাল। এরপর সে উদয়কে জানায় সে নিজে তার মায়ের চেক আপ করিয়ে দিবে। নন্দিনী ম্যামের এই কথায় উদয় আর কোনো কথা বাড়াতে পারে না। এজন্য তার ছুটি তো হয় না, উল্টো তার উপর একটা বোঝা আলাদাভাবে জড়ো হয়। এদিকে উদয়ের বন্ধু চাড্ডি, যে গ্রাম থেকে শহরে এসেছিল আইএস এক্সাম দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার প্রিলিই কমপ্লিট হয়নি। তো উদয় আর চাড্ডি একসাথে বসে গল্প করছিল। তখনই উদয় চাড্ডিকে আশোকের কথা বলে, যে আশোকের কারণে সে কিভাবে 10-এর বোর্ড এক্সামে ডান হাত দিয়ে লিখতে পেরেছিল। সেই কাহিনী সে চাড্ডিকে খুলে বলছিল। সে চাড্ডিকে আরো বলে আশোককে দেখেই সে সিদ্ধান্ত নিয়েছিল সে অর্থোপেডিক্স হবে, কিন্তু তার ভাগ্যে সেটা জুটল না। এতে চাড্ডি বলে সে স্পোর্টসে 86% পেয়েছিল। এতে তার বাবা তাকে বলেছিল মেডিকেল তাকে দিয়ে হবে না, সে যেন বিএসসি করে। সে মেডিকেলেরও প্রিপারেশন নিয়েছিল, কিন্তু দুটোর একটাও হয়নি। এখন সে আইএস এর প্রিপারেশন নিচ্ছে।
চাঁদনি আসলে উদয়কে বুঝাতে চেয়েছিল যে সবসময় মানুষ যেটা চায় সেটা হয় না, আর যেটা হয় সেটার সাথেই প্রত্যেকটা মানুষকে মানিয়ে নিতে হয়। পরের দিনে আমরা উদয়কে হসপিটালে দেখি। তাকে শেখানো হচ্ছিল যে ডেলিভারির টাইমে কিভাবে সিজার করা হয়। এরপরই শুরু হয় উদয়ের প্র্যাকটিস। সে প্র্যাকটিসে সব সময় উল্টোপাল্টা কাজ করত। সে যখনই মহিলাদের প্রাইভেট পার্ট নিয়ে কাজ করত তখনই কিছু না কিছু উল্টোপাল্টা করে বসতো। এর মাঝে উদয়ের সাথে ডক্টর ফাতেমার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এইদিকে দেখা যায় উদয়ের মা পার্লারে গিয়েছিল, তো সেখান থেকে এসেই সে উদয়কে জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড রিচা কেমন আছে, কিন্তু উদয় তো তার মাকে কখনো তার গার্লফ্রেন্ডের কথা বলেইনি। তখন উদয়ের মা তাকে বলে সে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিচার ছবি দেখেছে। তো তখন সে তার মাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন উদয়ের মা তাকে বলে যদি তাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে সে একটা টিন্ডার অ্যাকাউন্ট খুলে ফেলুক আর ভালো কাউকে খুঁজে নিক, তাহলেই তো হয়। উদয় তার মাকে জিজ্ঞেস করে সে কি জানে টিন্ডারে কেমন মেয়েরা থাকে। উদয়ের মা বলে যেমন ছেলেরা থাকে ঠিক তেমনই মেয়েরাও থাকে। উদয় তখন তার মাকে বলে তার যদি এতই ইচ্ছা হয় তাহলে সে উদয়ের ছবি দিয়ে নিজে একটা টিন্ডার অ্যাকাউন্ট খুলছে না কেন। এতে উদয়ের মা বলে সে তো নিজে টিন্ডার অ্যাকাউন্ট নিজে খুলে নিয়েছে। আসলে উদয়ের মা নিজেকে একটু মডার্ন দেখানোর জন্য টিন্ডারে অ্যাকাউন্ট খুলেছিল। সেদিন রাতে উদয় তার কলেজের ফ্রেশার রিসেপশন পার্টিতে যায়। সেখানে ডক্টর ফাতেমা তাকে একটু উল্টোপাল্টা নাম ধরে ডাকে। সে তার সাথে মজা করছিল। ফাতেমা উদয়কে জিজ্ঞেস করে সে কেন একা দাঁড়িয়ে আছে। উদয় বলে সে নাচতে জানে না। এতে সে উদয়কে রেখে তার ফ্রেন্ডদের সাথে ডান্স করতে চলে যায়। পার্টি শেষে উদয় আর ফাতেমা একসাথে গল্প করছিল। তখনই সেখানে ফাতেমার ফিয়ন্সে আসে, যার সাথে তার বেশ অনেক দিন আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো ফাতেমা উদয়ের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তার ফিয়ন্সের নাম ছিল আরিফ। এরপরে তারা দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা উদয় যখন কলেজে যায়, হসপিটালে প্রায় সব পেশেন্টেরই ডেলিভারির পেইন উঠেছিল। তারা অনেক জোরে জোরে চিৎকার করছিল। আসলে তারা এভাবে চিৎকার করছিল যাতে ডক্টরের অ্যাটেনশন তাদের দিকে আসে আর তাদেরকে আগে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। এতে তো উদয় কনফিউজড হয়ে যায় যে সে কাকে রেখে কাকে ডেলিভারি করাবে। এরপর সে অন্য একজন নার্সের সাহায্য নিয়ে সব পেশেন্টকে চেক করে, কিন্তু কারোরই ডেলিভারির টাইম হয়নি। এরপর ডক্টর নন্দিনী উদয়কে ওটিতে ডাকে। সে তাকে জিজ্ঞেস করে ডিএনসি কি। উদয় সেটার ভুল উত্তর দেয়। তখন ম্যাম উদয়কে বলে সে তো অর্থ নিয়ে পড়তে চাইছে, তাহলে সে কেন শুধু শুধু গায়নোতে একটা সিট বুক করে রেখেছে। তো সে এরপর উদয়কে জিজ্ঞেস করে সে কেন গাইনোকোলজি নিয়ে পড়তে চাইছে না। তখন উদয় ম্যামকে জানায় যে গাইনোতে বেশিরভাগ পেশেন্ট ফিমেল ডক্টরকে প্রেফার করে, মেল গাইনো ডক্টরের কাছে তারা অকওয়ার্ড ফিল করে। তখন নন্দিনী ম্যাম উদয়কে একটা ধমক দিয়ে বলে মেল ফিমেল কি। সে উদয়কে বলে প্রথমে নিজে এগুলো ভাবা বন্ধ করো, তাহলে পেশেন্টও এগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করবে। ম্যাম তখন উদয়কে বলে তার উচিত মেল ফিমেলের চিন্তা বাদ দিয়ে নিজেকে একজন ডক্টর ভাবা। আজকে সে যদি এই সিটটা খালি রেখে চলে যায় তাহলে এই সিটটা পরের 3 বছর ধরে খালি থাকবে, আর এটা সে চায় না। ম্যাম উদয়কে বলে সে যতদিন গায়নোতে আছে তার পুরো অ্যাটেনশন গায়নোতে থাকতে হবে, অন্য কোনো দিকে দিলে হবে না। সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে তাহলে সেটা যেন সে 3 বছর পরে করে, এখন সেটা নিয়ে তার ভাবা উচিত না। এরপরে উদয় তার বাসায় আসে। তখনই তার মা তাকে ছবি তুলে দিতে বলে। সে সময় উদয় তাকে জিজ্ঞেস করে সেই ছবি কোথায় ছাড়বে। তার মা বলে কেন, ফেসবুক, মেসেঞ্জার, টিন্ডার এই সব জায়গায়। তো টিন্ডারের কথা শুনে উদয় কিছুটা অবাক হয় আর তার মাকে জিজ্ঞেস করে সে টিন্ডারের ছবি ছেড়ে অন্য ছেলেদের সাথে প্রেম করবে। এটা যদি মহল্লার মানুষ জানতে পারে তখন কি হবে। এতে উদয়ের মা বলে সেও তো অন্য মহিলাদের প্রাইভেট পার্ট চেক করে, এটা যদি মহল্লার মানুষেরা জানতে পারে তখন তার কিচ্ছু হবে না। আসলে সবাই তো উদয়ের সাবজেক্ট নিয়েই মজা নিচ্ছিল। পরের দিনই হসপিটালে পাপ্পু নামের একটা লোক তার ওয়াইফকে নিয়ে আসে। উদয় তার চেক আপ করতে আসলে মেল ডক্টর দেখে তারা কিছুটা অকওয়ার্ড ফিল করে। এরপরই উদয় পাপ্পুর ওয়াইফকে চেক আপ করার জন্য বেডে শুতে বললে তখনই পাপ্পুর ফোনে একটা কল আসে, তাই সে একটু বাইরে যায়। এজন্য পাপ্পুর ওয়াইফ চেক আপ করাতে একটু সংকোচ বোধ করছিল। তারপরেও সে ডাক্তারের কথা অনুযায়ী বেডে গিয়ে শোয়। উদয় নিজের মনের মধ্যে অনেক শক্তি জুগিয়ে পাপ্পুর ওয়াইফের চেক আপ করতে যায়। এতে তো তার ওয়াইফ লজ্জায় চিৎকার করে ওঠে। পাপ্পু ভাবে উদয় হয়তো তার ওয়াইফের সাথে উল্টোপাল্টা কিছু করতে যাচ্ছিল, তাই সে উদয়কে মারতে চলে আসে। সেই সময় নন্দিনী ম্যাম সেখানে উপস্থিত হয় আর পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে। এরপর সে পাপ্পুকে বলে বাচ্চা যেখান থেকে বেরোবে সেখানেই তো সে এক্সামিন করবে, মুখ তো দেখবে না তাই না। আর তাদের যদি এতই ফিমেল ডক্টর লাগে
তাহলে তারা কেন সরকারি হাসপাতালে এসেছে? এরপর সে উদয়কে তার কেবিনে ডাকে আর বলে একটা মেল গাইনি ডক্টর যখন কোনো ফিমেলকে এক্সামিন করবে তখন সেখানে একটা ফিমেল নার্স থাকা বাধ্যতামূলক। এটা মেডিকেলের রুলস, যেটা উদয় আগে জানতো না। তো নন্দিনী ম্যাম উদয়কে বলে আসলে তারই ভুল ছিল, তার উচিত ছিল না উদয়কে বিশ্বাস করে ওখানে বসানো। সে তো বেসিক কিছুই জানে না, তাকে তো শুরু থেকে সব শিখাতে হবে। এরপর সে উদয়কে একটা বই দেয় আর সেটা তাকে পড়তে বলে। নন্দিনী ম্যাম উদয়কে বলে ওই দুজন যদি আজকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে শুধু তার না, পুরো হসপিটালের নাম খারাপ হবে। এরপরই নন্দিনী ম্যাম উদয়কে সেখান থেকে চলে যেতে বলে। উদয়ও সেই বইটা নিয়ে বাসায় আসে আর রাতে সে খুব মনোযোগ দিয়ে বইটা পড়ে। তো পরের দিন সকালে উদয় যখন কলেজে আসে তখন ফাতেমা তাকে বলে কোনো রোগীর চেক আপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোগীটা যেন ডাক্তারের সাথে কমফোর্টেবল ফিল করে। ডক্টরের সবসময় উচিত রোগীর সাথে কথা বলা, তাকে ইজি ফিল করানো। উদয় তখন ফাতেমাকে বলে সে আসলে অর্থ নিয়ে পড়তে চায়, তার গাইনিতে অত একটা ইন্টারেস্ট নেই। তখন ফাতেমা তাকে জিজ্ঞেস করে কেন, তার কি মনে হয় সে গাইনিতে তেমন পেশেন্ট পাবে না? উদয় বলে তাদের মহল্লায় মেয়েরা ব্যাডমিন্টন খেলে আর ছেলেরা ক্রিকেট, কিন্তু ফাতেমা এই কথার মানে বুঝতে পারে না। তখন উদয় বলে আসলে কিছু জিনিস আছে যেগুলো ছেলেদের স্যুট করে না। এতে ফাতেমা তাকে বলে যে সে যদি ছোটবেলায় ছেলেদের সাথে ক্রিকেট খেলার পাশাপাশি মেয়েদের সাথে ব্যাডমিন্টনও খেলতো তাহলে হয়তো সে এখন মেয়েদের এভাবে আলাদা চোখে দেখতো না। ফাতেমা উদয়ের সিনিয়র ছিল, তাই সে সব সময় তাকে সবকিছু বুঝিয়ে দিত, তার হেল্প করত। আর এভাবে উদয় আর ফাতেমার বন্ডিং ধীরে ধীরে অনেক স্ট্রং হচ্ছিল। তারা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাচ্ছিল, তারা অনেক ভালো টাইমও স্পেন্ড করছিল আর একসাথে তারা তো বাইক রাইডিংয়েও যেত। ফাতেমার কারণে উদয়ও আস্তে আস্তে এই সাবজেক্টে ভালো হয়ে যায়। একদিন সে নিজের উপর কন্ট্রোল করতে না পেরে ফাতেমাকে কিস করে বসে আর এরপর থেকেই তার মনে আবারও ভালোবাসার অনুভূতি জাগে। সে ফাতেমাকে পছন্দ করে ফেলে আর তার সাথে নিজের বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ফাতেমার তো আরিফের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। যাই হোক, উদয় চাড্ডিকে ফাতেমার ছবি দেখায়। চাড্ডি তাকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কি কিছু হয়েছে? উদয়ের হাসি দেখে চাড্ডি সব কিছু বুঝে যায়। এরপর সে তাকে জিজ্ঞেস করে উদয় কি ঠিক করে নিয়েছে যে এই মেয়েকে নিয়ে তার মায়ের সাথে কথা বলবে, কারণ মেয়েটা মুসলিম ছিল, সেটা কি তার মা মেনে নিবে? সেই সময় উদয়ের মা সেখানে চলে আসে আর বলে তাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, তার ছেলের যাকে পছন্দ হবে তাকেই সে নিয়ে আসবে। পরের দিনে উদয় আর ফাতেমা হসপিটালে দেখা করে। সে উদয়কে জিজ্ঞেস করে ওই দিনের পর থেকে সবকিছু অকওয়ার্ড হয়ে গেছে তাই না? উদয় বলে কোথায়, না তো, সবকিছু তো ঠিকই আছে। এরপরই তারা দুজন ছাদে যায়। ফাতেমা তখন উদয়কে বলে সে তাকে তার লাইফে চায়, কারণ উদয় তার অনেক ভালো বন্ধু। সে উদয়কে বলে সত্যি বলতে সে কখনো চায় না তাকে সে হার্ট করুক। সে মানে তাদের মধ্যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু সে মন থেকে কখনো এগুলো করতে চায়নি, ভুলবশত হয়ে গিয়েছে। সে আরিফকে অনেক ভালোবাসে আর সে সম্পূর্ণ শিওর সে তার পুরো জীবনটা আরিফের সাথে কাটাবে। এতে উদয়ের মন খারাপ হয়ে যায়। এরপর থেকে ফাতেমা আর উদয়ের সাথে কথা বলেনি। সে যখনই তাকে দেখতো তাকে ইগনোর করত। কিছুদিন পরই আরিফ উদয়ের সাথে তাদের কলেজের ক্যান্টিনে দেখা করতে আসে। সে প্রথমে আরিফকে চিনতে পারে না, পরে যখন আরিফ তার পরিচয় দেয় তখন উদয়ের মনে পড়ে যে সে ফাতেমার ফিয়ন্সে। ফাতেমা উদয় আর তার কিসের কথাটা আরিফকে বলে দিয়েছিল, এজন্য সে উদয়ের সাথে কথা বলতে আসে। তখন আরিফ উদয়কে জিজ্ঞেস করে তাদের মধ্যে যদি সিরিয়াস কিছু থাকে তাহলে সে সেটা আরিফকে বলতে পারে। যদি একটা মানুষ অন্য কাউকে ভালোবাসে তাহলে তাকে আটকানো উচিত না শুধুমাত্র ফ্যামিলির প্রেশারের কারণে। এতে উদয় বলে না না, তাদের মধ্যে সিরিয়াস কিছু নেই, তারা তো শুধুমাত্র ভালো ফ্রেন্ড। এরপরে একটা নার্স উদয়কে ফোন করে আর দ্রুত ডিপার্টমেন্টে আসতে বলে, কারণ মীরা নামের একটা মহিলার হঠাৎ করেই পেইন উঠেছে। কিন্তু লেবার রুমে অনেক ভিড় ছিল, সে এখন কোনোভাবে মহিলাদের ডেলিভারি করাতে পারবে না। তবে মীরার পেইন বেড়ে গিয়েছিল, তার পানি ভাঙছিল, কিন্তু মহিলাটা কোনোভাবেই হাঁটতে পারছিল না। তাই হসপিটালের করিডোরেই উদয়কে তার ডেলিভারি করাতে হয়। উদয়ের এটা ফার্স্ট ডেলিভারি ছিল, সে তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত সে সাকসেসফুলি এটা করে ফেলে। উদয়ের এই বাহাদুরির জন্য তো তার সিনিয়ররা তার অনেক প্রশংসা করে আর তারা উদয়কে মিষ্টিও খাওয়ায়। তখনই নন্দিনী ম্যাম সেখানে আসে আর উদয়কে বেশ বকাবকি করতে থাকে, কারণ সে কোনো প্রাইভেসি ছাড়াই সবার সামনে ডেলিভারিটা করিয়েছিল। এরপরই নন্দিনী ম্যাম উদয়কে বলে পাপ্পু তার এগেনস্টে কেস করেছে আর এজন্য ডিন তাকে দেখা করতে বলেছে। এরপর মীরা উদয়কে ডাকে আর তার শুকরিয়া করে। মীরা বলে এটা তার থার্ড ডেলিভারি ছিল, তার আগের দুটো বাচ্চাকে সে বাঁচাতে পারেনি। তো মীরা উদয়কে বলে তার বাচ্চার নাম সে উদয় রেখেছে, কারণ তাদের ওখানে বাচ্চাদের ভগবানের নাম দেয়া হয় আর তার কাছে ভগবান হলো উদয়, এই জন্য সে নিজের বাচ্চার নাম তার নামানুসারে রেখেছে। এটা শুনে উদয় নিজের উপর অনেক প্রাউড ফিল হয়। তো পরের দিনে আবার
উদয় হসপিটালের প্রধানের অফিসে যায়। সে উদয়কে বলে সে একজন ফিমেলকে চেক করতে গিয়ে তার রুমে একজন ফিমেল নার্স রাখেনি, এটা তো অনেক খারাপ কাজ। এছাড়া সে শুনেছে আজকে উদয় নাকি আরেকটা উল্টোপাল্টা কাজ করেছে। সে উদয়কে জিজ্ঞেস করে সে কি এই বিষয়ে কিছু বলতে চায়। উদয় বলে সে বুঝতে পেরেছে সে যেই কাজটা করেছে সে কাজটা ঠিক হয়নি। আসলে সে অর্থ নিয়ে পড়তে চেয়েছিল, এই জন্য তার গায়নতে অত একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন সে এই বিষয় নিয়ে অনেক সিরিয়াস। আর সে আশা করছে নেক্সট থেকে তাকে দিয়ে এমন অপরাধ আর হবে না। এতে হসপিটালের প্রধান তো তাকে জিজ্ঞেস করে তার গাইনোকোলজি নিয়ে কি সমস্যা। উদয়ের কাছে এর কোনো জবাবই ছিল না। সবাইকে এই বিষয়টা বলতে বলতে সে বিরক্ত হয়ে গেছে, তাই সে চুপচাপ সে রুম থেকে বের হয়ে আসে। এদিকে উদয়ের এই কেসটার কারণে তার সিনিয়রদের এক এক করে ডিনের অফিসে ডাকা হয় আর তাদের থেকে স্টেটমেন্ট নেওয়া হয়। উদয়ের সিনিয়ররা তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, তারা তার প্রশংসা করে। তারা বলে উদয় খুব অল্প সময়ে প্রোগ্রেস করতে পারছে, এজন্য তার উপর পাপুর দেওয়া কেসটা খারিজ হয়ে যায়। এরপর উদয়ের কাছে একটা কাপল আসে। তখন উদয়কে ওই মহিলার হাজবেন্ড বলে সে 116 বার ট্রাই করেছে, কিন্তু এখন পর্যন্ত তার স্ত্রী মা হতে পারেনি। এরপরই উদয় তাদের ফিজিক্যাল কন্ডিশন চেক করে। তো উদয় দেখে তাদের দুজনেরই ফিজিক্যাল কন্ডিশন একদম ঠিক আছে, তাই সে লোকটাকে চেষ্টা চালিয়ে যেতে বলে আর বলে তার স্ত্রী একদিন না একদিন মা হবেই। লোকটা তখন উদয়কে বলে তারা 1.5 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু তার স্ত্রী তো বাচ্চা কনসিভই করতে পারছে না। তো মহিলাটা যাওয়ার সময় উদয়কে একটা চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল যে সে যেন তার হাজবেন্ডকে সবকিছু একটু ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়। উদয় এই মহিলার কথা শুনে তার হাজবেন্ডকে সব ভালো মতো বুঝিয়ে বলে। রাতে ফাতেমা আর উদয় একটা রেস্টুরেন্টে খেতে যায়। আসলে ফাতেমা তার জন্য তাদের ডিনের কাছে রিকোয়েস্ট করেছিল, এই জন্যই সে ফাতেমাকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। এরপর ফাতেমা আর উদয় ডিনার করছিল আর গল্প করছিল, তারা বেশ ভালো সময় কাটাচ্ছিল। তখনই ফাতেমা উদয়কে একটা বই গিফট করে। সেই বইয়ের ফার্স্ট পেজে উদয়ের জন্য কিছু একটা লেখা ছিল, তাই ফাতেমা উদয়কে সেই লেখাটা পড়তে বলে, কিন্তু উদয় বলে সে বাসায় গিয়ে পড়বে। এরপর সে বইটা রেখে দেয়। তখনই সেখানে উদয়ের মা তার ফ্রেন্ডকে নিয়ে আসে। উদয় তো তাকে দেখে কিছুটা অকওয়ার্ড ফিল করছিল। তো তখন দেখা যায় উদয়ের মা উদয়ের সাথে ফাতেমাকে দেখে ভাবে ফাতেমা হয়তো তার গার্লফ্রেন্ড, তাই সে ফাতেমাকে ইমপ্রেস করার জন্য বলে উদয় বাসায় তাকে নিয়ে অনেকবার বলেছে। ফাতেমা তো আসলে অনেক প্রীতি, যেমনটা উদয় বলেছিল ঠিক তেমন। এতে ফাতেমা উদয়কে ভুল বোঝে আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। তো ফাতেমা যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন উদয় ফাতেমাকে প্রপোজ করে। এতে তো ফাতেমা আরো রেগে যায় আর সে সেম অ্যান্সারটা আবারও দেয়। সে উদয়কে বলে সে তাকে শুধুমাত্র একটা ভালো ফ্রেন্ড মনে করে। সে উদয়কে আরো বলে আরিফের সাথে সেদিন যখন উদয় দেখা করেছিল ফাতেমা ভেবেছিল উদয় হয়তো তার আর আরিফের সম্পর্ক নষ্ট করার জন্য আরিফকে বেশি বেশি বলবে, কিন্তু সে এটা শুনে খুশি হয় যে উদয় তাকে সব পজিটিভ অ্যান্সার দিয়েছে। সে ভেবেছিল সে হয়তো অনেক ভালো একটা ফ্রেন্ড পেয়েছে। তো সে উদয়কে বলে সে যেন সবকিছু স্পয়েল করে না দেয়। এইসব শুনে তো উদয়ও রেগে যায় আর ফাতেমাকে বলে যখন তার মন হয় তখন সে উদয়কে কিস করে, তার কাঁধে মাথা রাখে, সবার সামনে তাকে মিষ্টি খাইয়ে দেয়। আর যখন তার মন ভরে যায় তখন তার আরিফের কথা মনে পড়ে। ফাতেমা তো উদয়ের এই কথাগুলো নিতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর উদয় ফাতেমার কথা ভুলে নিজের কাজে মনোযোগ দেওয়া শুরু করে। ধীরে ধীরে তার গায়নতে ইন্টারেস্ট বাড়ছিল, এজন্য সে অর্থর প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেয়। সে আস্তে আস্তে তার কাজেও পারফেক্ট হয়ে যাচ্ছিল। এখন আর তার কোনো কাজেই ভুল হয় না। উদয়ের নামও তাদের কলেজের বোর্ডে উঠে যায়। কিছুদিন পরই তার দাদা আশোক তাকে কল করে আর বলে তার সাথে তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সে উদয়ের সাথে দেখা করতে চায়। নেক্সট দিনে সে উদয়কে ডিনারে ডাকে। রাতে বাসায় এসে উদয় জানতে পারে চাঁদির আইএস এক্সামের রেজাল্ট দিয়েছে আর সে চান্স পায়নি, এজন্য সে অনেক কান্না করতে থাকে। উদয়ের মা তাকে বলে চাঁদি তাকে বলেছে সে শহর ছেড়ে চলে যাবে, তাই উদয়ের মা উদয়কে চাঁদির সাথে একবার দেখা করতে বলে আর তাকে সবকিছু বোঝাতে বলে। এরপরই উদয় চাঁদির কাছে গিয়ে তাকে আরেকবার চেষ্টা করতে বলে, কিন্তু চাঁদি বলে অনেক হয়েছে, সে আর ট্রাই করবে না, এবার সে তার বাড়িতে ফিরে যাবে। তো উদয় এখানে আর কিছুই বলতে পারে না। পরের দিন রাতের বেলা সে আশোকের সাথে দেখা করে। আশোক উদয়কে বলে একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তার গার্লফ্রেন্ড কাভিয়া 2 মাস ধরে প্রেগনেন্ট। কাভিয়া তো এই ব্যাপারটা বুঝতেই পারেনি। আশোক বলে এই এরিয়াতে সবাই তাকে চেনে, তাই সে চাইলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে পারছে না। তাই সে উদয়কে বলে যে সে যেন কাভিয়াকে তার হাসপাতালে নিয়ে গিয়ে তার অ্যাবর্শন করিয়ে দেয়। আশোক আরো বলে সে আসলে এসব ঝামেলায় জড়াতে চাচ্ছে না, তার ফ্যামিলি আছে, এসব তার ফ্যামিলির মানুষ জানলে সোসাইটিতে তার কোনো মান সম্মান থাকবে না। উদয়ের এগুলো অনেক খারাপ লাগছিল, কিন্তু উদয় তো নিজের দাদাকে হিরো মনে করত, তাই সে পরের দিনই কাভিয়াকে তার কলেজের সামনে থেকে পিক করে।
তো যেহেতু কাবিয়া কলেজ ড্রেস পরা ছিল, তাই উদয় প্রথমে তাকে একটা ড্রেসের দোকানে নিয়ে আসে আর তাকে একটা ড্রেসও কিনে দেয়। এরপর তাকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে ফাতেমা কাবিয়ার চেক আপ করে। তখন সে কাবিয়ার কাছে তার বয়স জিজ্ঞেস করে, আর কাবিয়া জানায় তার বয়স 18। কিন্তু ফাতেমা চেক আপ করে বুঝতে পারে কাবিয়ার বয়স 18 বছরের কম, আর এখন যদি তার অ্যাবর্শন করানো হয় তাহলে তার শরীরে অনেক ক্ষতি হতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তাই ফাতেমা উদয়কে এই সবকিছু নন্দিনী ম্যামকে জানাতে বলে। উদয়ও নন্দিনী ম্যামকে সবকিছু বলে। তখন সে অ্যাবর্শন করাতে মানা করে দেয়, কারণ এই সবকিছু মেডিকেল রুলসের এগেনস্টে। তবে সে উদয়কে বলে যদি তার ফ্যামিলি এসে তাদের সাথে কথা বলে তাহলে তারা অ্যাবর্শন করাতে পারবে। তখনই উদয় আবার একটা মিথ্যা কথা বানিয়ে বলে, কিন্তু এবার নন্দিনী তার মিথ্যা কথা ধরে ফেলে। এরপর সে উদয়কে বলে শহরের বাইরে এমন অনেক জায়গা আছে যেখানে অ্যাবর্শন হয়, ম্যাম তাকে সেই জায়গাগুলোর অ্যাড্রেস দিবে, কিন্তু সে যেন এমন কোনো কাজ না করে যাতে তাদের ডিপার্টমেন্টের অপমান হয়। এরপর উদয় সব কিছু ফোন করে তার দাদা আশোককে জানায়। সে তাকে বলে কোনো ডাক্তারই অ্যাবর্শন করাতে রাজি না, কারণ অ্যাবর্শন করলে কাবিয়ার এক্সেস ব্লিডিং হতে পারে, এতে সে মারাও যেতে পারে। তখন আশোক উদয়কে বলে খুব দ্রুত সে প্রাইভেট ডক্টরের সাথে কথা বলবে, ততদিন সে যেন কাবিয়াকে একটু তার বাসায় রাখে, কারণ কাবিয়ার হোস্টেল থেকে তাকে বারবার ছুটি দিবে না। আর তাকে যদি হোটেলে একা রাখা হয় তাহলে হতে পারে সে ডিপ্রেশনে নিজের কোনো ক্ষতি করে দিবে। এজন্য উদয় তাকে বাসায় রাখতে রাজি হয়, কিন্তু উদয়ের ডিউটি ছিল, তাই সে তখন কাবিয়াকে বাসায় নিয়ে আসতে পারে না। সে তাকে তাদের ক্যান্টিনে বসিয়ে ডিউটিতে যায়। এরপরই সে কাবিয়াকে তার বাসায় নিয়ে আসে। তখন সে দেখে তার মা ইউটিউবের জন্য ভ্লগ করছে, যেটা দেখে কাবিয়া অনেক খুশি হয়। এরপর উদয় কাবিয়াকে তার রুমে থাকতে দেয়, আর সে চার্ডির সাথে অন্য রুমে থাকে। সে দেখতো কাবিয়া সবসময় অনেক আপসেট থাকতো। সে কাঁদতে কাঁদতে উদয়কে বলে এই টাইমে আশোকের তার পাশে থাকার কথা ছিল, কিন্তু সে যে এত বড় চিটার কাবিয়া জানতো না। এজন্য উদয় কাবিয়ার মন ভালো করার জন্য তাকে মেডিকেলে নিয়ে যায়। সে সেখানকার সবকিছু কাবিয়াকে দেখায়, কারণ কাবিয়ার মেডিকেল নিয়ে পড়ার অনেক ইচ্ছা, তাই সে এসব দেখে অনেক খুশিও হয়। তারপরে উদয় কাবিয়াকে নিয়ে বাসায় আসে। বাসায় ফিরেই উদয় দেখে তার মা তার মায়ের একজন টিন্ডার ফ্রেন্ডকে বাসায় এনেছে আর তার সাথে পার্টি করছে। এটা দেখে উদয় অনেক রেগে যায়। সে তার মাকে বলে সে তার জন্য অন্য কলেজে অর্থোপেডিক্স পেয়েও সেখানে যায়নি, কারণ সেই জায়গা অনেক দূর। তার মার এখানে একা থাকতে হবে বলে সে তার মায়ের জন্য এখানেই থেকে গেছে, আর গাইনো নিয়ে এখানে পড়ছে। সে তার মায়ের জন্য লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছে, কিন্তু তার মা এগুলো কি করছে? এতে উদয়ের মা বলে যখন উদয় তার পেটে আসে তখন উদয়ের বাবা মারা যায়। সে সেই সময় ব্যাচেলার ডিগ্রি করছিল, চাইলেই সে অ্যাবর্শন করাতে পারত, কিন্তু সে নিজের সব শখ আহ্লাদ মাটি চাপা দিয়ে উদয়কে মানুষ করতে লেগে পড়ে, তাও আবার সিঙ্গেল মাদার হিসেবে। সে কিন্তু চাইলে সেকেন্ড ম্যারেজ করতে পারত, তবে সে সেটাও করেনি। তার কি ইচ্ছে করে না তার লাইফেও কেউ থাকুক, যে তার মন বুঝবে, বৃদ্ধকালে তার পাশে থাকবে? এই সব কিছু শুনে উদয় তার ভুল বুঝতে পারে। সে তার মাকে জড়িয়ে ধরে সরি বলে। তখনই আশোক উদয়কে কল করে বলে কাবিয়াকে একটা প্রাইভেট ক্লিনিকে রেখে বাড়ি চলে যেতে। আশোকের কথা মতো উদয় কাবিয়াকে সেই প্রাইভেট ক্লিনিকের সামনে রেখে বাড়িতে আসে। কিছুক্ষণ পরই দেখা যায় কাবিয়া উদয়কে কল করে আর বলে এখানকার ডক্টর তাকে একটা ইনজেকশন দিয়েছে, যার জন্য তার পুরো শরীরে জ্বালা পোড়া করছে। তার মনে হচ্ছে সে কিছুক্ষণ পর মারা যাবে। এই কথা শুনে তো উদয় দ্রুত তার মাকে নিয়ে সেই হসপিটালে যায় আর কাবিয়াকে নিয়ে তাদের হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি করে দেয়, কারণ নন্দিনী ম্যাম উদয়কে আগেই বলেছিল যদি কাবিয়ার ব্লিডিং হয় তাহলে তাকে বাঁচানো মুশকিল। তো সে এবার নন্দিনী ম্যামকে রিকোয়েস্ট করে কাবিয়াকে বাঁচানোর জন্য। নন্দিনী ম্যাম তখন উদয়কে বলে কাবিয়ার আজকে এই দুর্দশা যার জন্য হলো সেই তো আজকে কাবিয়ার পাশে নেই, তাহলে এটা তো একটা শারীরিক নির্যাতনের কেস হয়ে দাঁড়ায়, তাদের তো দ্রুত পুলিশকে ইনফর্ম করতে হবে। এটা বলেই নন্দিনী ম্যাম পুলিশকে কল করে। এরপরে সে কাবিয়ার অ্যাবর্শন করা শুরু করে আর সৌভাগ্যবশত সে বেঁচেও যায়। কিছুক্ষণ পরই সেখানে আশোক আসে আর সে উদয়ের কলার টেনে তাকে একটা জোরে থাপ্পড় দেয় আর তাকে বলে তাকে কে বলেছিল কাবিয়াকে ওই হসপিটাল থেকে আনতে। তখন ফাইনালি উদয় এটার প্রতিবাদ করে। তার এতদিন খারাপ লাগলেও সে তার দাদাকে কিছুই বলেনি, তবে আজ সে বলে। সে তাকে বলে তার এই পাপের কারণে আজকে একটা বাচ্চা মেয়ে সাফার করছে। সে জীবন বাঁচানোর লড়াই করছিল, আর আশোক কিনা নিজের ফ্যামিলি নিজের রেপুটেশনের কথা ভাবছে। তার মেয়েটার সর্বনাশ করার সময় এসব কিছু মনে ছিল না। ঠিক সেই সময়ই সেখানে কাবিয়ার মা আসে আর সে আশোককে মারতে থাকে। কিছুক্ষণ পরই সেখানে পুলিশ চলে আসে আর আশোককে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আশোকের সাথে উদয়ের নামেও কেস ফাইল হয় যে সে একটা আন্ডার এজ মেয়ের অ্যাবর্শনের সাথে একটু হলেও যুক্ত ছিল। তো বাসায় ফিরেই উদয় ফাতেমার সেই বইটা খোলে আর সেখানে লেখাটা পড়ে। সেখানে ফাতেমা লিখেছিল সে জানে উদয় এখন গাইনোকোলজিতে ইন্টারেস্ট পেয়েছে আর সে চায় উদয় যেন এই ডিপার্টমেন্ট ছেড়ে না যায়। এরপরই উদয়
ডিনের কাছে যায়। ডিন উদয়কে রাস্টিকেট করার কথা ভাবে, কিন্তু নন্দিনী ম্যাম সেটার প্রতিবাদ করে, কারণ সে বুঝতে পেরেছিল উদয় এখন এই সাবজেক্টটা নিয়ে অনেক সিরিয়াস, তাই সে চাইছিল উদয় এই ডিপার্টমেন্টেই থাকুক। এদিকে উদয় বুঝতে পেরেছিল যে লাভ আর ফ্রেন্ডশিপ দুটো আলাদা ইমোশন, তাই সে ফাতেমার কাছে যায় আর তাকে সরি বলে। সে ফাতেমাকে বলে তার বেস্ট ফ্রেন্ড চাড্ডি গ্রামে চলে গিয়েছে, এখন তার কোনো ফ্রেন্ড নেই, ফাতেমা কি তার নেক্সট চাড্ডি হবে? এতে তো ফাতেমা অনেক খুশি হয়ে যায় আর সে আবারও উদয়ের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।